ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা অনলাইনে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা গভীর রাতে একটা ক্লাস শুরু করলাম। শীতের রাত তো গভীর রাত। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটু বলেন তো ভাই, সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা? আফরিন রুবি এখন বলেন সাউন্ড ক্লিয়ার কিনা ভাই, এখন বলেন। স্বপ্না খাতুন বর্ণা লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, এখন বলেন ভাই সাউন্ড আছে কিনা? সব ওকে? ওকে ওকে, সাউন্ড ওকে। ঠিক আছে, আমরা শুরু করি। তো বলে রাখি, আন্তর্জাতিক যে লেকচার গুলো সাধারণত একটু, আপনি ক্লাস করছেন একটু আগে, এই প্রথম ইসিএস ব্যাস? আচ্ছা, তো আন্তর্জাতিক যে ক্লাসগুলো এগুলো একটু এর আগে ক্লাস করেনি নেই আমার? আচ্ছা, যাই হোক যাই হোক ফাইন। তো আন্তর্জাতিক যে ক্লাসগুলা দেখেন, ক্লাসগুলো একটু ডিফিকাল্ট কম্পেয়ার টু বাংলাদেশ বা অন্যান্য সাবজেক্ট। বাংলার বিষয়গুলো একটু সহজ, আন্তর্জাতিক একটু কঠিন। সেই কঠিনের মধ্যে আবার আজকে যে লেকচারটা, এটা একটু কঠিন না বলতে পারেন, আসলে ওইরকম ইন্টারেস্টিং কিছুই নেই। আপনাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? আর সেক্ষেত্রে ভালো না লাগলেও, মানে ব্যাপারটা এরকম, আপনার আন্তর্জাতিক অংশটা ভালো লাগে না, এই জন্য কি আপনি বাদ দিয়ে দিবেন? বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই। আপনি ম্যাথ পারেন না, ম্যাথ ভালো পারেন না, এই জন্য কি আপনি বাদ দিয়ে দেবেন বলেন? আপনি ইংলিশে দুর্বল, ইংলিশ আপনার কাছে কঠিন লাগে, এই জন্য কি ইংলিশ বাদ দিয়ে দিবেন? না। তো ভালো না লাগলেই যে আপনি বাদ দিয়ে দেবেন ব্যাপারটা সেরকম না। কঠিন মনে হইতে পারে, বা দিন শেষে আপনাকে পড়তে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক। এই জন্যই সুভাষ মুখোপাধ্যায় বলছিল, ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। ফুল ফুটলেও বসন্ত, না ফুটলেও বসন্ত। বুঝছেন ভাই? তো যাই হোক, আজকের যে লেকচারটা, এটা হচ্ছে বৈশ্বিক আঞ্চলিক সংগঠন। বৈশ্বিক কি সংগঠন ভাইয়া? আঞ্চলিক সংগঠন। বৈশ্বিক আঞ্চলিক সংগঠন, বিভিন্ন অঞ্চলের সংগঠন। ধরেন আমাদের দক্ষিণ এশিয়ার একটা সংগঠন আছে। ধরেন দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংগঠন আছে, তাই না? ইউরোপের একটা সংগঠন, ইউরোপিয়ান ইউনিয়ন। জহুরুল ইসলাম লিখছেন, স্যার আজ প্রথম দেখলাম আপনাকে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যাই হোক, সবুজ স্যার, রাজার ইসলাম মনিক ভাই লিখতেন সবুজ স্যার, সবুজ সবুজ, ওকে। খালি পানি আদা, ঠিক আছে। তাহলে চা খাই থেকে তো কালো হয়েছে, এদের এমনি তো কালো, এরপর আরো কালো হয়েছে চা খাই থেকে। আচ্ছা যাই হোক, হ্যাঁ অনেকেরই ফার্স্ট ক্লাস। যাই হোক, তো দেখেন ভাইয়া, এই যে জিনিসটা, সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের সংগঠন। ইউরোপের সংগঠন, দক্ষিণ এশিয়ার সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন, বিভিন্ন অঞ্চলের যে সংগঠনগুলো, সেটা হচ্ছে আঞ্চলিক সংগঠন। একটু কঠিন লাগতে পারে, আর একটু ইন্টারেস্টিং ওরকম কিছুই না, গতানুগতিক লেকচারে একটু বাইরে, বুঝতে পারছেন? একটু মনে হইতে পারে যে একটু কঠিন, বাট এইগুলারে কি করতে হবে? সহ্য করে নেবেন ভাই। সহ্য না করলে উপায় নেই, আপনি এটা বাদ দিলে তো আপনি চাকরি পাবেন না, বুঝতে পারছেন? তাহলে আসেন, বৈশ্বিক আঞ্চলিক সংগঠনের মধ্যে প্রথম যে সংগঠন আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার সংগঠন সার্ক। দক্ষিণ এশিয়ার সংগঠন এখন ইম্পর্টেন্ট হয়েছে, কারণ এই যে ডক্টর ইউনূস সাহেব আসলেন, আইসে কি বললেন? আইসে বললেন যে সার্ককে আমরা পুনরায় উজ্জীবিত করব। কি করব বলেন তো? পুনরায় উজ্জীবিত করব। তো যেহেতু সার্কের উদ্যোক্তা দেশ বাংলাদেশ, এবং জিয়াউর রহমান এটা হচ্ছে উদ্যোক্তা, বলা চলে যে বিএনপি মোটামুটি ধরে নিয়েছে অনানুষ্ঠানিকভাবে ক্ষমতায়। ক্ষমতায় কারা? বিএনপি মনে করে না তারা ক্ষমতায়, তাহলে বিএনপির সংগঠন বলতে পারেন একদম। তারাই তো এটাই করছে, তারা চাবে এটাকে আর পুনরুজ্জীবিত করতে। আলটিমেটলি এটা ইম্পর্টেন্ট, এবং ডক্টর ইউনূস সাহেব সেটাকে আসলেই পুনরুজ্জীবিত করবে, তাই সেই ডিপ্লোম্যাটিক যেই ক্যাপাবিলিটি সেটা আছে। বুঝতে পারলাম? ওকে, আসেন ভাইয়া, সার্ক ফুল মিনিং আগে লিখেন। সাউথ এশিয়ান, একদম সিম্পল সেন্টেন্সে বোঝানোর চেষ্টা করবো, খুব বেশি কমপ্লিকেটেড কিছুই না। যেহেতু বলছে লিখতে টাক থেকেই বলি, একটু কঠিন মনে হইতে পারে, কারণ এখানে কোনো ইস্যুস নাই যে আমি ধারাবাহিকভাবে বর্ণনা করবো, সেরকম কিছুই নেই। আপনার পড়তে হবে এটা সদস্য কয়টা,
এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কি কাজ করে, কোন অঞ্চলের জন্য, মানে সবই আপনাকে মুখস্থ করতে হবে। আমি যে পড়াবো সেরকম জিনিস এখানে কম। ধরেন প্রণালীটা আমি পড়াই দিলাম, আপনারা বুঝাই দিলাম, মুখস্থ করার জন্য ছন্দ মিলাই দিলাম, তাই না? বা যে কোনো অঞ্চল পড়াইলাম, সেগুলোর জন্য আপনাকে আলাদা ডিসক্রাইব করলাম, কিন্তু এটা আসলে সেটা নাই, একটু ঝামেলাপূর্ণ একটা লেকচার। তাও ঝামেলা হইলে আপনাকে পড়তে হবে। ক্লিয়ার? ওকে ভাইয়া। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, SAARC কোন অঞ্চলের সংগঠন বলেন তো? কোঅপারেশন, এটি দক্ষিণ এশিয়ার সংগঠন, দক্ষিণ এশিয়ার সংগঠন। কোন অঞ্চলে ভাইয়া বলেন? তাহলে SAARC কোন অঞ্চলের সংগঠন? দক্ষিণ এশিয়ার সংগঠন SAARC। এবার পরীক্ষা আসছে, SAARC নিচের কোন অঞ্চলের সংগঠন? দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য? কি হবে? দক্ষিণ এশিয়া। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, SAARC। আসেন তো ভাইয়া, এই যে দক্ষিণ এশিয়ার দেশ আছে কয়টা বলেন? 8টা। কয়টা? দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা কয়টি? 8টি। সেই 8টা দেশকে, দক্ষিণ এশিয়ার 8টি দেশকে, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, কয়টি দেশ বলেন তো? 8টি দেশ। সেই 8টা দেশে আমরা পড়ছিলাম বিএনপি ইজ বাম, পড়ছিলাম বলতে যাদেরকে পড়াইছি আর কি, বিএনপি ইজ বাম। ওবায়দুল কাদের মাঝে মাঝে রাগ করে বলতো বিএনপি ইজ একটা বাম দল, বিএনপি একটা কি দল? বাম দল। তাহলে বিএনপি ইজ বাম, বিতে কি ভাইয়া? বাংলাদেশ। বিতে কি? বিতে হচ্ছে বাংলাদেশ। এনে যারা অনলাইনে আছেন নোট করলে খুব দ্রুত নোট করবেন। আমরা যদি অনেকক্ষণ যদি আমরা বসে থাকি এখানে, তাহলে কিন্তু আমরা টাইম শেষ হয়ে যাবে। এনে হচ্ছে নেপাল, এতে কি বলেন? এনে নেপাল। এনে কি? এনে কি ভাইয়া? পিতে পাকিস্তান, পিতে হচ্ছে পাকিস্তান, পিতে কি? পাকিস্তান। আইতে ইন্ডিয়া নাকি ভারত বলেন? ইন্ডিয়া, এর অর্থ হয় ভারত, তাই তো? ইন্ডিয়া। এসে শ্রীলঙ্কা, এসে কি ভাইয়া? শ্রীলঙ্কা, এসে হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, এই বিতে মনে রাখেন ভুটান একটা বানানে চাকরির পরীক্ষা বানানো আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্পেলিং, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্পেলিং। সেখানে ভুটান লেখা ছিল ভি দিয়া, ভি। ভুটান হবে বলেন? ভুটান মানে হচ্ছে BHUTAN, ভুটান। ভুটান নাকি বিরিটান? এ ভাই, ভুটান নাকি বিরিটান? ভুটান, ভুটান। ঠিক আছে, তাহলে বিতে হচ্ছে ভুটান, বিতে কি? বিতে হচ্ছে ভুটান, বিতে ভুটান। ওকে। এতে এতে এই এতে এতে মায়ানমার হয় কেমনে? এতে তো আফগানিস্তান। এতে কি ভাইয়া? এতে আফগানিস্তান। এ ভাই, এতে মায়ানমার হয় কেমনে? এম এ মালদ্বীপ, এম এ কি বলেন? মালদ্বীপ। এই 8টা দেশ কয়টা দেশ ভাইয়া? দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? সেই 8টা দেশের সংগঠনের নাম কি? 8টা দেশের সংগঠনের নাম কি? তাইলে বলেন SAARC এর সদস্য কয়টা? 8টা। 8টা সদস্য মনে রাখার টেকনিক কি? তাহলে দক্ষিণ এশিয়ার 8টা দেশ মানে SAARC এর 8টা দেশ। সেই 8টা দেশ মনে রাখার টেকনিক বিএনপি ইজ বাম। বলেন নিচের কোনটি SAARC এর সদস্য নয়? নেপাল, ভুটান, আফগানিস্তান, মালয়েশিয়া। হবে বলেন? মালয়েশিয়া হবে না। ঠিক আছে না? তাহলে এই SAARC, ওকে আসেন, তাহলে এই যে SAARC, না মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া। কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে আসেন, এই সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টা? 8টা। SAARC কোন অঞ্চলের সংগঠন বলেন? দক্ষিণ এশিয়ার সংগঠন। এখন আসেন, তাইলে এই যে SAARC প্রতিষ্ঠা হয়েছে কবে বলেন? প্রতিষ্ঠা 1985 সাল। কত সাল? 1985। উদ্যোক্তা, এইটা আসতে পারে, এইটা চলে আসতে পারে, এই 10 থেকে 20 গ্রেড বলেন বা বিসিএস যে কোনো চাকরি পরীক্ষা চলে আসতে পারে। উদ্যোক্তা, SAARC এর উদ্যোক্তা দেশ কোন দেশ বলেন? উদ্যোক্তা জিয়াউর রহমান। এখন পড়তে তো আপনার সমস্যা নেই, আছে বলেন? জিয়াউর রহমান। এখন না পারলে আপনি ধরা খাবেন। জিয়াউর রহমান, বাংলাদেশ। তার কি উদ্যোক্তাকে বলেন? জিয়াউর রহমান, বাংলাদেশ, উদ্যোক্তা। আসতে পারি, লেখেন সদর দপ্তর, SAARC এর সদর দপ্তর কাঠমান্ডু। কাঠমান্ডু। কোন দেশ? নেপাল। কোন দেশ বলেন? বলেন SAARC এর সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডু। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? শোক ভাই,
শখ ভাই পাবেন কই? তাহলে সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপাল। ঠিক আছে, সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। সার্কের উদ্যোক্তা দেশ কোন দেশ? সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। কোথায় বসে বলেন? ঢাকায় বসে। কোথায়? সার্ক প্রতিষ্ঠিত হয় ঢাকায়। কোথায় বসে বলেন? ঢাকায় বসে। না কিছু লাগবে না, থ্যাংক ইউ। ঢাকায় বসে। ঠিক আছে, আসেন। এই যে সার্ক ভাইয়া, সার্কে এখন পর্যন্ত 15 জন মহাসচিব হয়েছে। কয়জন? 15 জনের মধ্যে 3 জন আছে বাংলাদেশের মহাসচিব। কয়জন? বর্তমানে যে 15তম মহাসচিব, বর্তমানে যে মহাসচিব সেও বাংলাদেশের। প্রথম যে মহাসচিব ছিল সেও ছিল বাংলাদেশের। তাহলে মনে রাখি, একদম প্রথম মহাসচিব আর বর্তমানে যে মহাসচিব, 2 জন বাংলাদেশের, মাঝখানে আরেকজন বাংলাদেশের ছিল। লিখবেন, সার্কে এখন পর্যন্ত বাংলাদেশের 3 জন মহাসচিব নির্বাচিত হয়। সার্কে এখন পর্যন্ত 3 জন বাংলাদেশি মহাসচিব হয়েছে। বাংলাদেশ থেকে তাহলে সার্কে কয়জন মহাসচিব হয়েছে? সার্কে এখন পর্যন্ত 3 জন বাংলাদেশের মহাসচিব। বাংলাদেশি কি বলেন? সার্কে এখন পর্যন্ত 3 জন বাংলাদেশি মহাসচিব হয়েছে। এই 3 জন কে কে? এক নম্বরে আবুল হোসেন। আবুল কে বলেন তো? হোসেন, সার্কের প্রথম মহাসচিব। বাংলাদেশ থেকেও প্রথম সার্কের কি বলেন তো? সার্কের প্রথম মহাসচিব। আচ্ছা, 2 নম্বর বাংলাদেশ থেকে যে হয়েছে সে কে বলেন? কিউ এম রহিম। কিউ এম কি বলেন তো? রহিম। কততম এটা মনে লাগবে না। বাংলাদেশ থেকে কততম? দ্বিতীয়। বাংলাদেশ থেকে তৃতীয় বর্তমানে যে গোলাম সরোয়ার। বর্তমানে কে বলেন? গোলাম সরোয়ার। তিনি সার্কের বর্তমান কততম আসলে? 15তম মহাসচিব। বর্তমান 15তম মহাসচিব। ও বাংলাদেশ থেকে নির্বাচিত তৃতীয় মহাসচিব। কত মহাসচিব? তৃতীয় মহাসচিব। হাফেজ আব্দুল আহাদ লিখছেন, স্যার দ্রুত নিভাইয়েন না, রুটিনের সাথে মিল নাই। কি মিল নাই রুটিনের সাথে? মিল লাগবে না, আপনি খালি টপিক পড়তে থাকেন। তাইলে মনে রাখেন কয়জন বলেন? বাংলাদেশ থেকে স্যারকে মহাসচিব হয়েছে কয়জন? 3 জন। আচ্ছা, সর্বপ্রথম ওই সর্বশেষ হয়েছে, পাইছেন না? বর্তমানে যে হয়েছে গোলাম সরোয়ার 15তম মহাসচিব বাংলাদেশ থেকে। লেখেন, বাংলাদেশে স্যারকে 3টা শীর্ষ সম্মেলন হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত সার্কের 3টি সম্মেলন হয়। সার্কের কয়টি? সার্কের 3টি শীর্ষ সম্মেলন হয়। কয়টি শীর্ষ সম্মেলন বলেন? মহাসচিব বাংলাদেশ থেকে 3 জন, বাংলাদেশে সম্মেলন হয়েছে কয়টি? সার্কের 3টি শীর্ষ সম্মেলন হয়। এই 3টা কারা কারা? কবে সালে প্রথম হয়? 1985 সালে। কত সালে ভাইয়া? 1985 সালে প্রথম। এরপর যেটা হয় সেটা কত সালে? 1993 সালে। কত সালে বলেন তো? সর্বশেষ যেটা হয় সেটা 2004 সালে। কত সালে? 2004 সালে। 93টাও বিএনপি, 91 থেকে 96 বিএনপি না? তানভীর আহমেদ শুভ লিখেছেন, সবুজ সুন্দর করা। যাই হোক, একটু ক্লাসটা একটু কঠিন, ঠিক আছে? মাহমুদ হাসান লিখেছেন, স্যার দয়া করে একটু স্লো যান। স্লো গেলে বলেন আমরা কিভাবে আসলে আগাবো বলেন তো ভাই। যাই হোক, তারপর স্লো নিতেছে, আমরা যতটুকু শেষ করতে পারি।
ঠিক আছে? এটা ক্লিয়ার? তাহলে বাংলাদেশ থেকে মহাসচিব হয়েছে কয়জন? বাংলাদেশে এখন পর্যন্ত শীর্ষ সম্মেলন হয়েছে কয়টা? 3টা, 85, 93 আর 2004। এখন আসেন ভাইয়া, সার্কের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সার্কের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দেশে আছে, তাই না? আসেন, সার্কের বিভিন্ন অঙ্গ সংস্থান, সার্কের বিভিন্ন অঙ্গ সংস্থানের মধ্যে কয়েকটা আমরা পড়বো যেগুলো বারবার আগে আসছে। সার্কের বিভিন্ন অঙ্গ সংস্থান, সার্কটা এখন ইম্পর্টেন্ট কিন্তু বুঝছেন। সার্কের বিভিন্ন অঙ্গ সংস্থান। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় বলেন? সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? কলম্বো। কোথায় বলেন? আরে না ভাইয়া, কলম্বো শ্রীলঙ্কা। কোথায়? কলম্বো শ্রীলঙ্কা। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় বলে? কলম্বো শ্রীলঙ্কা। সার্ক কৃষি কেন্দ্র, সার্ক কি বলেন তো ভাইয়া? কৃষি কেন্দ্র, এটা কোথায়? সার্ক কৃষি কেন্দ্র, এটাকে ইংলিশ বলে সার্ক এগ্রিকালচারাল সেন্টার। সার্ক এগ্রিকালচারাল সেন্টার, সার্ক কৃষি কেন্দ্র। সার্ক কি বলেন তো ভাইয়া? কৃষি কেন্দ্র, সার্ক কৃষি কেন্দ্র। সার্ক কৃষি কেন্দ্র, সার্ক এগ্রিকালচারাল সেন্টার কোথায় অবস্থিত বলেন তো ভাইয়া? ঢাকায়। কোথায়? ঢাকা, বাংলাদেশ। সার্ক কৃষি কেন্দ্র কোথায় বলেন? বাংলাদেশের ঢাকায় নাকি বরিশাল নাকি নোয়াখালী বলেন? সার্ক কৃষি কেন্দ্র। আসেন, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সার্ক কি বলেন তো? দুর্যোগ ব্যবস্থাপনা। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় বলেন? কোথায়? না ভাইয়া, ভারত, গুজরাট। ভারত আগে ছিল ভারতের অন্য জায়গায়, এখন গুজরাটে, মনে রাখেন। ভারতের গুজরাটে। ভারতের কোথায়? দেখেন, বাংলাদেশে ছিল সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, সেটা কিন্তু এখন আর নাই, সেটাই দুর্যোগ ব্যবস্থাপনার সাথে বিলুপ্ত হয়েছে, একীভূত হয়েছে। বুঝতে পারছেন? আগে বাংলাদেশে কি ছিল? সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, সেটা আর এখন আর বাংলাদেশে নাই, সেটা বিলুপ্ত হয়েছে। সেটা বিলুপ্তি কার সাথে মিলে গেছে? দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে মিলে গেছে কিন্তু। এরপর আসেন, সার্ক বিশ্ববিদ্যালয়। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি, ভারত। নয়াদিল্লি, ভারত। এটুকু বুঝছেন কিনা বলেন? এটুকু বুঝছেন? আচ্ছা, ওনারা অনলাইনে ওনারা বলতেছে খুব স্লো আগাইতে, আমরা স্লো গাই। আপনারা যারা আছেন আপনাদের উপরই একদম আমরা 100% ফোকাস করতেছি। যা বলবেন সেভাবেই ক্লাস নেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? ওকে, আসেন, এইটুকু ক্লিয়ার কিনা বলেন? মানে সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? কৃষি কেন্দ্র, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সার্ক বিশ্ববিদ্যালয়, এটুকু ক্লিয়ার? আচ্ছা, আসেন তেল। সার্কের 2টা গুরুত্বপূর্ণ চুক্তি পড়তে হবে। সার্কের গুরুত্বপূর্ণ 2টা চুক্তি। সার্কের কি বলেন তো? গুরুত্বপূর্ণ 2টি চুক্তি, ভালো করে পড়তে হবে এই 2টা। কেন বলেন ভালো করে জানেন? ডক্টর ইউনূস স্যার এটা আবার কি করতে পারে? এই চুক্তিগুলোর বাস্তবায়ন করতে পারে। একটা চুক্তির নাম কি বলেন তো? সাপটা। কি নাম? সাপটা। একটা চুক্তির নাম হচ্ছে সাপটা। ঠিক আছে, দেখেন, একটা বিসিএস আসছে এই সাপটার ফুল মিনিং কি, আর একটা বিসিএস আসছে সাপটা চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়। ঠিক আছে না, এই সাপটার ফুল মিনিং হচ্ছে, আসেন, এই এসএতে মানে হচ্ছে সার্ক, এসএতে মানে কি বলেন তো? সার্ক। আচ্ছা, পিতে হচ্ছে প্রেফারেন্সিয়াল, পিতে কি? প্রেফারেন্সিয়াল। পিতে ট্রেডিং, টিতে কি বলেন? ট্রেডিং। আর এতে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এতে কি ভাইয়া? অ্যারেঞ্জমেন্ট।
বলেন তো সার্কটার ফুল মিনিং কি? সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। ভাই অ্যারেঞ্জমেন্ট, এগ্রিমেন্ট কিন্তু না। অনেকে মনে করে এগ্রিমেন্ট, এই জন্য কিন্তু ধরা খায়। এটা কি আসলে বলেন তো? অ্যারেঞ্জমেন্ট। সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। বলেন তো প্রেফারেন্সিয়াল শব্দের অর্থ কি? প্রেফারেন্সিয়াল মানে হচ্ছে অগ্রাধিকারমূলক। প্রেফারেন্সিয়াল শব্দের অর্থ কি বলেন? অগ্রাধিকারমূলক। আচ্ছা আসেন, ট্রেডিং মানে ভাইয়া বাণিজ্য। ট্রেডিং মানে কি? বাণিজ্য না? বাণিজ্য। আর অ্যারেঞ্জমেন্ট মানে চুক্তি। অ্যারেঞ্জমেন্ট মানে কি? চুক্তি। তাহলে সার্কের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। সার্ক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। আচ্ছা এখন বলেন তাইলে এই যে সার্ক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, এটা কেন অগ্রাধিকার? কাদের জন্য অগ্রাধিকার? এই সার্কের অন্তর্ভুক্ত দেশগুলো আছে, 8টা দেশের অগ্রাধিকার পাবে। আপনি মালয়েশিয়া থেকে ধরেন আমদানি করতে পারেন, অথবা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে পারেন, কিন্তু আপনি বাংলাদেশ থেকে আমদানি করতে বাধ্য থাকবেন, যেহেতু আপনি এই চুক্তিতে সাইন করছেন। বুঝেন নাই? তাদেরকে অগ্রাধিকার দিতে আপনি বাধ্য। একই প্রোডাক্ট একই দামে, ধরেন যুক্তরাষ্ট্র থেকে আনতে আপনার যেই খরচ পড়বে, বাংলাদেশ থেকে নিতে ধরেন একই খরচ পড়বে, বা আপনার ওই প্রাসঙ্গিকতা সাপেক্ষে আপনি খরচ এক, তাইলে আপনার অগ্রাধিকার দিতে হবে কাকে বলুন তো? বাংলাদেশ। কারণ আপনার এই চুক্তি আছে, অগ্রাধিকার দিতেই হবে এই দেশগুলোকে। আগে এই দেশগুলোর অগ্রাধিকার দিবেন, আগে এই দেশগুলো আপনি আমদানি রপ্তানি করবেন, এরপর অন্য দেশ অগ্রাধিকার দিতে হবে। কিন্তু এই চুক্তির আসলে কি নাই বলেন তো? কার্যকারিতা। তাহলে মনে রাখেন সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট। এটা কি বলেন তো ভাইয়া? অ্যারেঞ্জমেন্ট নাকি এগ্রিমেন্ট বলেন? অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, ওকে আসেন। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট, এটা স্বাক্ষরিত হয় কবে? এই দুইটা জিনিস জানলেই হবে আপনার। স্বাক্ষরিত হয় 1993 সালে। বলেন তো ভাই 1993 সালে এই সম্মেলনটা কোথায় হয়েছিল? বাংলাদেশে। তার মানে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে বাংলাদেশে বসে স্বাক্ষরিত হচ্ছে, কিন্তু পরবর্তীটার কার্যকারিতা আমরা দেখি না। বুঝতে পারছেন? তাহলে এই একটা চুক্তি। বলেন অনলাইনে যারা যুক্ত আছেন প্রিয় ভাই এবং আপুরা, বলেন ঠিক আছে কিনা? দীপা খালদা লিখছে স্যার ইন্ডিয়া বয়কট। আচ্ছা ইন্ডিয়া বয়কট, বুঝলাম। ইন্ডিয়ার আসলে বয়কট করা যাবে না, কারণ প্রতিবেশী দেশগুলো বয়কট করে চলা যায় না, তাইলে নিজেরাই বয়কটের মধ্যে পড়ে যাওয়া লাগবে। বুঝতে পারছেন? ইন্ডিয়ার বয়কট করা সম্ভব। তাহলে 1993 সালে একটা দেখা গেল সাপটা, আরেকটা সাপটা, আরেকটা কি ভাইয়া? সাপটা, আরেকটা কি এ ভাইয়া? আচ্ছা আগেরটা কি কি ছিল দেখেন তো? সাপটা ছিল, সাপটা। এটা পি ডাউন কি হয়ে গেছে ভাইয়া? এফ হয়ে গেছে। তাহলে আগেরটা বলছে সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, তাহলে এটাও কি আপনি বলবেন সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট? এটা বলতে পারবেন? তাহলে কি বলতে পারেন? এটা আবার একটু ডিফিকাল্ট ভাইয়া। না দেখেন, এটাকে সার্ক লিখছিলাম, এটা সার্ক লেখাই যাবে না, এটা কি হবে? সাউথ এশিয়ান। এটা কি বলেন তো? বুঝছেন? তাইলে কত কত ঝামেলা। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। দক্ষিণ এশিয়ার কি বলেন তো? ফ্রি ট্রেড মানে কি? মুক্ত বাণিজ্য অঞ্চল। তাহলে দক্ষিণ এশিয়ার কি বলেন তো? সাউথ এশিয়ার মানে কি? দক্ষিণ এশিয়ার ফ্রি ট্রেড মানে কি? মুক্ত বাণিজ্য অঞ্চল। তাহলে এই অঞ্চলগুলোর মধ্যে আসলে বলা হচ্ছে এই যে দেশগুলো আছে, এই যে অঞ্চলটা আছে 8টা দেশ, 8টা দেশের মধ্যে মুক্ত বাণিজ্য থাকবে। বাণিজ্যের ক্ষেত্রে কোনো কোটা আরোপ করা যাইবে না, শুল্ক আরোপ করা যাইবে না। এক দেশের পণ্য অবাধে আরেক দেশে যাইবে। এটা কি হয় ভাই? হয় নাই। মনে রাখেন এই চুক্তিও কার্যকর হয়েছে কোথায়? বসে বাংলাদেশে বৈশা। স্বাক্ষরিত হয় 2004 সালে। স্বাক্ষরিত হয় কত সালে? 2004 সালে। কত সালে ভাইয়া? 2004 সালে। তাহলে বলেন কার্যকারিতা আছে? নাই। আছে ভাইয়া? এ ভাই আছে? কার্যকারিতা নাই। বুঝতে পারছেন? কার্যকারিতা। তাহলে আপনি দেখেন, আমরা আবার একটু সার্কটাকে রিকল করি, বলেন তো সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
1985 সালে উদ্যোক্তা দেশ বাংলাদেশ, জিয়াউর রহমান সার্কের যে প্রথম মহাসচিব আবুল আহসান, তাই না? তো আবুল হোসেন লিখছিলাম না আবুল আহসান? আবুল আহসান, আবুল আহসান, আবুল আহসান, আবুল আহসান বলছিলেন না হোসেন? না, আবুল আহসান। ও হোসেন লিখে বলাইছি না? হ্যাঁ, আবুল আহসান ওটা। সার্কের প্রথম মহাসচিব আবুল আহসান, আবুল হোসেন লিখে বলাইছি নাকি? যাই হোক, তো দেখেন এই যে ব্যাপারটা, হোসেন আর আহসান এক হয়ে গেছে না? এখন এই ব্যাপারটা দেখেন, 85-তে প্রতিষ্ঠা হইলো। এরপর আমরা দেখি বাংলাদেশে সার্কের 3টে সম্মেলন হয়েছে। একটা 85-তে যখন প্রতিষ্ঠা হয়েছে, তখন একটা 93-তে আর একটা 2004 সালে। বাংলাদেশ থেকে সার্কের মহাসচিব হয়েছে 3 জন। কে কে? আবুল আহসান, রহিম সাহেব আর বর্তমানে গোলাম সরোয়ার সাহেব। গোলাম সরোয়ার সার্কের কততম? 15তম। বাংলাদেশ থেকে নির্বাচিত তৃতীয়। বলেন স্যার, যে সাংস্কৃতিক কেন্দ্রটা কোথায়? বলেন স্যার, বিশ্ববিদ্যালয়। আর বাংলাদেশে সার্কেল কি আছে? স্যার কৃষি কেন্দ্র। ক্লিয়ার না? আচ্ছা, সার্কেল 2টা গুরুত্বপূর্ণ চুক্তি আছে, একটা সাপটা আর একটা কি বলেন তো? আরেকটা হচ্ছে কি সাপটা। আসলে এই চুক্তিগুলো হইলে চুক্তিগুলোর কোনো কার্যকারিতা আমরা দেখি। ক্লিয়ার এটুকু? আসেন, সবচেয়ে আলোচিত যে জিনিসগুলো সেগুলো আমরা একটু পরে দেখেন। এই মধ্যপ্রাচ্যে একটা অঞ্চল আলোচিত, সেটা হচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলা। এখানে ইরান আছে, ইরানের সাথে ইরাক আছে, সৌদি আছে, ওমান আছে। মধ্যপ্রাচ্যের কতগুলা গুরুত্বপূর্ণ দেশ এখানে আছে, যেগুলোর মধ্যে ঝামেলা। এখান থেকে কোশ্চেন আসতে পারে, নিচে কোনটি পারস্য উপসাগরীয় দেশ? বুঝতে পারছেন? আবার জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, উপসাগরীয় সহযোগিতা সংস্থা। বুঝতে পারছেন? এখান থেকে আসতে পারে। তাহলে প্রথমে লিখবেন পারস্য উপসাগরীয় দেশ। তাহলে আমাদের স্যার কিন্তু শেষ। স্যার কি বলেন তো? আর একটা অঞ্চল পারস্য উপসাগরীয়। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। পারস্য উপসাগরীয় অঞ্চল। পারস্য উপসাগরীয় দেশ 8টি। পারস্য উপসাগরীয় দেশ কয়টি? পারস্য উপসাগরীয় দেশ 8টি। বলেন, এই পারস্য উপসাগরীয় দেশ হচ্ছে 8টা। কয়টা ভাইয়া? 8টা। পারস্য উপসাগরীয় দেশ 8টা। পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কয়টা? কয়টা? 8টা। কয়টা? না, 8টা। পারস্য উপসাগরীয় দেশ কয়টা? 8টা। এখন আসেন, বেআইনের কাতুকুতু দেয় না? দেয় না ভাইয়া? এটা দিয়ে মনে রাখবেন যে ছোট একটা বেআইনের কাতুকুতু দিছে। এখন ওই বেআইন দেয় তার মায়ের গেছে, মা এই যে ইরাক ইরানি সৌদি বেআইন আমার কাতুকুতু দেয়। কি দেয়? তাহলে একটা মনে রাখবেন, এভাবে লিখবেন, ওমা ওমা ইরাকি ইরানি সৌদি বেআইন আমার কাতুকুতু দেয়। ইরাকি ইরানি সৌদি বেআইন। কোন বেআইন বলেন তো? সৌদি বেআইন আমারে কাতুকুতু দেয়। বেআইন আমারে কি করে? আমারে কাতুকুতু দেয়। কি দেয় ভাইয়া? কি দেয় বলেন? কাতুকুতু দেয়। ওমা ইরাক ইরানি সৌদি বেআইন আমারে কি দেয়? কাতুকুতু দেয়। খেয়াল করেন তো ভাই। ওমা মানে হচ্ছে ওমান। ওমা মানে কি বলেন? ওমা মানে হচ্ছে ওমান। ভাই এটা আপনার শিখতে হবে, কারণ এটা কিন্তু আলোচিত। এবং এটা থেকে আবার আরো একটা সংগঠন জানবো। এটা থেকে কি আরো একটা সংগঠন জানবো। তাহলে ওমা মানে কি? ওমান। ইরাক মানে, ইরাকি মানে কি বলেন? ইরাক। ইরাকি মানে কি? ইরাক। আচ্ছা, ইরানি মানে ইরান। ইরানি মানে কি বলেন? ইরান। সৌদি মানে তো বুঝিনি, সৌদি আরব। সৌদি আরব। সৌদি কি? আরব, তাই তো? বেআইন মানে হচ্ছে বাহরাইন। বেআইন মানে কি? বেআইন মানে কি বলেন? বাহরাইন। আচ্ছা, আমারে মানে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত আমারে মানে আরব আমিরাত। কাতু মানে কাতার। কাতু মানে কি বলেন? কাতার। কুতু মানে কুয়েত। কুতু মানে কি? তাহলে কাতুকুতুতে কাতার এবং কুয়েত। কাতুকুতুতে কি বলেন? কাতার এবং কুয়েত। এই কয়টা দেশ হইল দেখেন।
মিশর তো পারস্য উপসাগরের মধ্যে পড়ে নেই, পড়ছে? মিশর পড়ছে, পারস্য উপসাগরের পড়ে নেই। আবু সালিয়া লিখছেন কাতুকুতু কি? কাতুতে কাতার, কুতুতে কুয়েত। বলেন এই যে 8টা দেশ, এই 8টা দেশ কোন সাগরের তীরবর্তী? পারস্য উপসাগরের তীরবর্তী 8টি দেশ। এই 8টা দেশের মধ্যে কেন 8টা দেশ পড়বে? এটার প্রাসঙ্গিকতা কি দেখেন তো ভাইয়া। ইরান আলোচিত না? বলেন। আচ্ছা, ইরাক আলোচিত। ইরাক ইরানের সহযোগিতা করতেছে না? আচ্ছা, সৌদি আরব সেও কিন্তু কয়েকদিন আগে কিছু কথা বলছে, কয়েকদিন আগে সে বলে, সে কিন্তু কঠিন, কি বলবো, কঠিন ডিপ্লোম্যাট, বুঝতে পারছেন? সে বলে, কিছু করে না। যাই হোক, তো এই যে দেশগুলো মধ্যপ্রাচ্য এমনিতেই আলোচনায় থাকে, এর মধ্যে এই যে সম্প্রতি এগুলো আবার একটু আলোচনায় আসে। মনে রাখবেন পারস্য উপসাগর নিয়ে অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক ডিপ্লোমেসি আছে, অনেকের জায়গা কিন্তু এখানে হরমুজ প্রণালী, বুঝতে পারছেন? সবকিছু মিলে কিন্তু এটা জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতেই পারে নিচের কোনটি পারস্য উপসাগরের তীরবর্তী দেশ নয়? পারবেন না ইনশাল্লাহ? তাহলে 8টা দেশ। কয়টা দেশ? আচ্ছা ভাইয়া, ওমান, ইরাক, ইরান, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কাতার, কুয়েত, 8টা দেশ। কয়টা দেশ? 8টা দেশ থেকে যদি 2টা দেশ বাদ দিয়ে দেন, তাহলে এই 2টা দেশ ইরাক ইরান বাদ দিয়ে দেন, তাহলে থাকে কি বলেন? ওমান, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কাতার, কুয়েত, 6টি দেশ। তাহলে এই 8টি থেকে যদি ইরাক ইরান বাদ দিয়ে দেন, তাহলে কয়টা থাকে? 6টি। এই 6টা দেশ নিয়ে আর একটা সংগঠন প্রতিষ্ঠিত, জানা হচ্ছে জিসিসি। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি, ওমা সৌদি আরব আমার কাতুকুতু দেয়, অথবা ইরাক ইরান বাদ দিয়ে দিলেই হইলো, বুঝতে পারছেন? তাহলে সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই 8টি দেশ থেকে, এই 8টি দেশ থেকে ইরাক ইরান বাদ দিলে, কি বাদ দিলে ভাইয়া? ইরাক ও ইরান বাদ দিলে, ইরাক ও ইরান বাদ দিলে যে 6টি দেশ থাকে, সেগুলো নিয়ে জিসিসি, কি বলেন তো ভাইয়া? জিসিসি ফুল মিনিং গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কি বলেন তো? গালফ কোঅপারেশন কাউন্সিল, বা বাংলায় বললে কি? গালফ মানে কি? উপসাগর। গালফ মানে কি বলেন তো? উপসাগর। তাহলে গালফ কোঅপারেশন কাউন্সিল মানে হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা। সহযোগিতা কোঅপারেশন কাউন্সিল না ভাই, সহযোগিতা কাউন্সিল বা সহযোগিতা সংস্থা। সহযোগিতা কাউন্সিল লিখলাম আমরা, জান। তাহলে এই পারস্য উপসাগরীয় যে 8টা দেশ, ওমা, ইরাক, ইরানি, সৌদি আরব আমার কাতুকুতু দেয়, সেই কাতুকুতু দেয়ার যে ইরাক ইরান বাদ দিলে যে 6টা দেশ থাকে, সেগুলো নিয়ে জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল, বা বাংলায় বললে ভাইয়া গালফ মানে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল গঠিত হয়েছে। লাগবে না যে এইটুকু খালি পড়েন, জিসিসি ভুক্ত দেশকে, আবার পারস্য উপসাগরীয় দেশকে। সব সালগুলো এখন মনে রাখবেন না, সালগুলা এমনি প্র্যাকটিসে রাখবেন, কিন্তু খুব জোর দিয়ে এখন মনে রাখবেন না, কারণ সালগুলো মনে রাখেন, সাল তারিখ মনে রাখা কিন্তু খুব কঠিন। এগুলো মনে রাখার আলাদা টেকনিক বলতে আলাদা কিছু স্ট্র্যাটেজি আছে। এটা হচ্ছে আপনি যদি এক সাল যেটা আপনার মুখস্থই সবসময়, এটা ভিন্ন জিনিস, কিন্তু একটা সাল যেটা আপনি একবারই বললেন আর পড়া হইল না, সেটার পড়লেন না খালি খালি, বুঝলেন? এই জিসিসি আপনি একবার পড়ে এটা জীবনে মনে রাখতে পারবেন না। পারবেন বলেন? এটা বাংলাদেশের স্বাধীনতা না যে 71, 52, 69 মনে আছে, সারা বছর পড়তেছেন, কিন্তু এটা কিন্তু একবারই পড়বেন জিসিসি। আবার আপনি জিসিসি পড়েন এবং এই জিসিসি কিন্তু আপনি পড়তেছেন না, আপনার দৈনন্দিন কাজে লাগতেছে না, বুঝতে পারছেন? তো এটা মনে থাকবেন, আপনি যদি পারেন পরীক্ষার আগের দিন পড়ে দিন, বুঝতে পারছেন? এই জন্য সাল খুব সহজে পড়বেন না, জ্যোতিটা একদম ইম্পর্টেন্ট না হয়, বুঝতে পারছেন? বিশেষ করে সংগঠনের সাল, ভাই সংগঠনের সাল এগুলো যে মনে রাখা কত কঠিন। দেখবেন ওআইসি গঠিত কত যে বলেন তো? 69 আরো কয়েকটা সংগঠন প্রতিষ্ঠিত, 67, অনেক সংগঠন 64, পিএলও গঠিত 64, 67 বিমস্টেক, এরপর দেখেন 97 অনেকগুলো সংগঠন, মানে 4-5টা একত্রে। এগুলো কোনটা রেখে কোনটা মুখস্থ করবেন, খুব কঠিন এগুলো।
বুঝতে পারছেন? যাই হোক আসেন, তাহলে জিসিসি প্রতিষ্ঠিত হয় কয়টা দেশ নিয়ে? উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্য কয়টি? পারস্য উপসাগরীয় দেশ কয়টি? 8টি। কয়টি? 8টি। এটুকু ক্লিয়ার কিনা বলেন, যারা আছেন বলেন ক্লিয়ার কিনা? ওকে, এটুকু ক্লিয়ার হলে আমরা আসি। আচ্ছা আসেন ভাই, আমরা দক্ষিণ এশিয়ার একটা সংগঠন পড়াইলাম স্যার, তাই না? দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ান। আসিয়ান আসিয়ান কোন অঞ্চলের সংগঠন বলেন তো ভাইয়া? দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন। কোন অঞ্চলের? এটি দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন। দক্ষিণ পূর্ব এশিয়ার কি সংগঠন বলেন তো? আঞ্চলিক সংগঠন। কোনটি? আসিয়ান। ফুল মিনিং কি বলেন? আসিয়ান ফুল মিনিং কি? আসিয়ান ফুল মিনিং হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, মানে কি ভাইয়া? দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আসিয়ান, ঠিক আছে? ওকে। প্রতিষ্ঠা 1967 সাল। কত সাল? 1967 সাল। সদর দপ্তর কোথায় বলেন? আসিয়ানের সদর দপ্তর জাকার্তা। কোন দেশ? ইন্দোনেশিয়া। বলেন তো ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার আগের রাজধানীর নাম ছিল জাকার্তা, বর্তমানে রাজধানীর নাম কি? এমনি মাহমুদুল হাসান লিখছে সবুজ স্যার মানি আগুন। না ভাই, আজকের ক্লাসে আগুন না, আজকের ক্লাসে আপনারা আগুন, কারণ আজকের ক্লাসটা একটু ডিফিকাল্ট। অনেক কি বোঝেন, এই জন্য ভালো লাগে না, বুঝেন নাই? অনেক টিচাররা আবার আজকের ক্লাসটা পড়ায়ও না। এটা হচ্ছে আপনার নিজের দায়িত্ব, সব পড়তে হবে। এখানে বোঝানোর জিনিস খুব কম, কোন ইস্যুস নেই। কিন্তু না, আমরা মধ্যপ্রাচ্য পড়াইলাম, আরব ইসরায়েল যুদ্ধ, প্রেক্ষাপট, কোথেকে কি হয়েছে, একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এগুলো কিন্তু সেটা নাই। এগুলো আপনার পড়তে হবে ভাইয়া। সংগঠন ফুল মিনিং, কবে প্রতিষ্ঠিত, সদর দপ্তর। তাহলে আপনার একান্তই পড়ার জিনিস। যদিও কিছু কিছু যেগুলো একদম আলোচনা করার দরকার সেগুলো আলোচনা করতেছি। তাহলে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী আমরা জানি নুসান্তারা, ঠিক আছে? ওকে, তাহলে জাকার্তা ইন্দোনেশিয়ার বৃহত্তম একটা শহর, মানে উল্লেখযোগ্য একটা শহর, এবং এই যে জাকার্তাই হচ্ছে আসিয়ানের সদর দপ্তর অবস্থিত। এইটুকু লেখা হয়েছে আশা করি, ঠিক আছে? আসিয়ান কোন অঞ্চলের সংগঠন? দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন নিচের কোনটি? আসিয়ান, বিমস্টেক, সার্ক, ন্যাটো। আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ক্লিয়ার না ভাইয়া? আসেন, আসিয়ানের বর্তমান সদস্য দেখেন, এটা নিয়ে ঝামেলা আছে। বর্তমান সদস্য কার? আসিয়ানের বর্তমান সদস্য দেখেন, আসিয়ানের যে ওয়েবসাইট, সেখানে লেখা 10টা। কয়টা? 10টা। কাদের? আসিয়ানের যে ওয়েবসাইট, সেখানে লেখা কয়টা বলেন? কিন্তু জাতিসংঘের কয়েকটা রিপোর্টে এটা লেখা 11টা। জাতিসংঘের কয়েকটা আর্টিকেলে কি লেখা? 11। বিভিন্ন বইতে লেখা 11টা। এটা কবে থেকে? গত বছর থেকে এই বিতর্কটা হয়েছে, যে বলতেছে তারা যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আছে 11টা। কয়টা? 11টা দেশের আগে একটা মাত্র দেশ যেটা আসিয়ানে ছিল না, সেটা ছিল পূর্ব তিমুর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ছিল কয়টা? 11টা। এখন তো 11টা দেশ আছে, 11টার মধ্যে শুধুমাত্র পূর্ব তিমুরটা আসিয়ানে ছিল না। তাহলে আসিয়ানের সদস্য ছিল কয়টা? 10টা। গত বছর থেকে আমরা দেখলাম বিভিন্ন রিপোর্ট এটা বলা হচ্ছে পূর্ব তিমুর যোগ দিছে। জাতিসংঘের অনেক রিপোর্ট এটা বলছে পূর্ব তিমুর যোগ দিচ্ছে। তার মানে আসিয়ানের সদস্য কয়টা? 11টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশও কয়টা? 11টা। আসিয়ান কোন এলাকার দেশ? দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে আসিয়ানের সদস্য কয়টা? 11টা। কিন্তু ওদের ওয়েবসাইটে এটা নাই, ওদের ওয়েবসাইটে লেখা আছে 10টা। ব্যাপারটা এরকম, আসিয়ানে পূর্ব তিমুর যোগ দিতে চাইছে বা প্রস্তাবও করছে, সেরকম অবস্থা আছে। পুরোপুরি ভাবে কি হয় নাই? সদস্য হয় না, এই জন্য ওদের ওয়েবসাইট আপডেট করা হয় নাই।
মোহাম্মদ হায়দুল্লাহ ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। নুসান্তারা, ঠিক আছে। এখন কোশ্চেন যদি আসে কি দেবেন, তাইলে আমরা যদি ধরি ভাইয়া এই আসিয়ানের নিজেদের ওয়েবসাইট, তাহলে সেটা ধরা ভালো না? নিজেদের ওয়েবসাইট, ঠিক আছে না? আমি সদস্য হব কিনা আমার সংগঠন জানবে, বুঝলেন? তাহলে আমরা এখনো ধরলাম 10টা। কয়টা বর্তমান সদস্য? 10টি। যদিও শীটে লেখা আছে অনেক জায়গায় 11টি, বলতেছি ভাইয়া তাহলে 10টি ধরে নেন, ঠিক আছে। আচ্ছা, আমরা বলি না ভাইয়া আপনি যদি এখন পড়াশোনা না করেন, আপনি যদি টিভিতে ফিল্ম দেখেন, তাহলে আপনি কি বিসিএস ক্যাডার হইতে পারবেন? বলেন, পারবেন না। আমরা এভাবে পড়াই, মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। কি হবে না ভাইয়া? মাই টিভিতে কি দেখলে বলেন তো? মাই টিভিতে ফিল্ম দেখলে, মাই টিভিতে কি দেখলে? ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস, বিসিএস হবে না। মাই টিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। আচ্ছা বলেন, এমওয়াই মানে কি? মায়ানমারে বানানো হচ্ছে এমওয়াই দিয়া। এই বানানো মনে রাখেন, কারেক্ট স্পেলিং আসে এমওয়াই এএন, মিয়ানমার। মায়ানমার না কিন্তু, এখন কিন্তু কি ভাইয়া? মিয়ানমার। এমওয়াই তে মিয়ানমার। আচ্ছা আসেন, টিতে কি ভাইয়া বলেন? টিতে, টিতে না, তিব্বত তো চীন দেশ না, তিব্বত চীনের অংশ না। টিতে কি? থাইল্যান্ড। টিতে কি বলেন? থাইল্যান্ড। থাইল্যান্ড, টিতে হচ্ছে থাইল্যান্ড। টিতে কি? থাইল্যান্ড। আচ্ছা, এই যে ভিতে, ভিতে ভি মানে হচ্ছে ভিয়েতনাম। ভি মানে কি বলেন? ভিয়েতনাম। ভি মানে কি? ভিয়েতনাম। আচ্ছা, এফ মানে ফিলিপাইন। এফ মানে কি বলেন? ফিলিপাইন। ফিলিপাইন। এফ মানে কি বলেন? ফিলিপাইন। আই মানে ইন্দোনেশিয়া। আই মানে কি? মনে রাখেন, যেখানে ইন্দোনেশিয়া আছে সেখানেই মালয়েশিয়া আছে। যে জায়গায় যাবেন ইন্দোনেশিয়া থাকলে মনে রাখবেন মালয়েশিয়াও আছে। ইন্দোনেশিয়া। এল, এলে কি ভাইয়া? লাওস নামে একটা দেশ আছে, লাওস। লাওস, লাওস। এম এ মালয়েশিয়া, তাহলে ইন্দোনেশিয়া। এম এ মালয়েশিয়া, মালয়েশিয়া। ওকে আসেন, বিতে ব্রুনাই। বিতে কি ভাইয়া? ব্রুনাই। এটা রাজধানী হচ্ছে বন্দর সেরি বেগওয়ান। সিতে হচ্ছে কম্বোডিয়া। সিতে কি বলেন? কম্বোডিয়া। সিতে হচ্ছে কম্বোডিয়া। এসে সিঙ্গাপুর। এসে কি বলেন? আস্তে আস্তে লেখেন, বুঝে লেখেন, সমস্যা নাই, লেখেন। এসে সিঙ্গাপুর। বলেন ভাইয়া, এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা। কয়টা? তাইলে 11টার মধ্যে কোন দেশটা এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোন দেশটা আসলে সদস্য হয় নাই? তেতে তিমুর। তেতে কি? তিমুর। যেহেতু সদস্য না এই জন্য এটা বলি নাই। এই 10টা, এই 10টা, বুঝতে পারছেন? তাহলে মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। মনে রাখবেন, শুধুমাত্র ইংলিশের লেখা যে অক্ষরগুলো সেগুলো দিয়ে বের করবেন। এমওয়াইতে কে বলেন? এমওয়াইতে মিয়ানমার। আচ্ছা, টিতে ভাইয়া থাইল্যান্ড। ভিতে, এফে ফিলিপাইন। আইতে ইন্দোনেশিয়া। এলে লাওস। এম এ মালয়েশিয়া। বিতে ব্রুনাই। সিতে কম্বোডিয়া। এসে সিঙ্গাপুর। এত ধনী, অনেকে মনে করে এটা ইউরোপের দেশ। অনেকে কি মনে করে? ভুটানের রাজধানী থিম্পু। ও ওটা না, কি যেন বলছিলাম? ও ব্রুনাই, বন্দর সেরি বেগওয়ান। এটা কঠিন ভাই, লেখা লাগবে না ভাই, লেখা করে। বন্দর সেরি বেগওয়ান। সেরি না সেরা বলেন? সেরি। তাহলে এই যে 10টা দেশ কিসের সদস্য বলেন তো? আসিয়ানের সদস্য। বলেন আসিয়ানের সদস্য নয় নিচের কোনটি? মালয়েশিয়া না, পুরো তো বলবো না। ব্রুনাই, সিঙ্গাপুর, আফগানিস্তান। পারবেন না ইনশাল্লাহ? পারবেন? ওকে, আচ্ছা এইটুকু ক্লিয়ার আশা করি। অর্পা সরকার লিখছেন, স্যার আপনার অফলাইনে কতজন স্টুডেন্ট ক্লাস করছে? অফলাইনে করছে তো অন্তত কয়জন? 80 জন। 80। ঠিক আছে, ওকে আসেন তাহলে। আসিয়ান গেল।
বলেন আসিয়ানের রাজধানী কোথায়, সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তায়। বলেন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সাল। ক্লিয়ার? বাংলাদেশে দুইটা আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, দুইটা না অনেকগুলাই? দুইটা না অনেকগুলাই। এর মধ্যে একটা হচ্ছে বিমস্টেক। একটা কি বলেন তো ভাইয়া? মানে এটা ফুল মিনিং বলতে পারলে একটা না, তালি না, 10 টাকা একটা চিপস পাইবেন। বলেন বিমস্টেকের ফুল মিনিং বলতে পারলে। বলেন ভাইয়া। সময় শেষ ভাই, আপনি গুগলে যাইতে যেতে টাইম ওভার। তাহলে বিমস্টেক ঠিক আছে, বিমস্টেক। ওকে আসেন, বিমস্টেক এর ফুল মিনিং হচ্ছে, ভাইয়া শোনেন, বিমস্টেক আগে বলা হয়তো বাংলাদেশ, আগে কি বলেন, আগে প্রতিষ্ঠাকালীন এটা ছিল বাংলাদেশ। কে ছিল ভাইয়া? বাংলাদেশ। আইতে ইন্ডিয়া, আইতে কি বলেন, বোঝানোর জন্য বলছি ইন্ডিয়া। এম এ ছিল মিয়ানমার, না না মিয়ানমার। এম এ কি ছিল? মিয়ানমার। এস এ ছিল শ্রীলঙ্কা ছিল, আর টিতে ছিল থাইল্যান্ড। টিতে কি ছিল? থাইল্যান্ড না। আর দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন ছিল। কি ছিল? পরে আরো দুইটা দেশ যোগ দিয়েছে, সেটা হচ্ছে নেপাল আর ভুটান। নেপাল আর ভুটান। এই জন্য সদস্য হয়ে গেছে কয়টা? 7টা। কয়টা হয়ে গেছে? এই জন্য ফুল মিনিং আর নিজের অক্ষরে অক্ষরে নাই। ফুল মিনিং এর নিজের অক্ষরে নাই। ফুল মিনিং হয়ে গেছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল। বে অফ কি? বেঙ্গল ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর কি বলেন তো ভাইয়া? ফর মাল্টি সেক্টরাল। মাল্টি সেক্টরাল। এম হচ্ছে মাল্টি সেক্টরাল। সেক্টরাল। আচ্ছা, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল and economic cooperation. Economic cooperation. Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation. বুঝতে পারছেন? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন, এটাকে সংক্ষেপে বে অফ বেঙ্গল ফ্যামিলি ডাকে। এটাকে কি ডাকে? এটা বিসিএস এ আসছে। এটাকে সংক্ষেপে বে অফ বেঙ্গল ফ্যামিলি বলে। বে অফ বেঙ্গল ফ্যামিলি। বে অফ বেঙ্গল ফ্যামিলি। তাহলে বলেন কোন সংগঠনকে বে অফ বেঙ্গল ফ্যামিলি বলে? বিমস্টেক। আচ্ছা ভাই বলেন তো, ইউএন ফ্যামিলি বলা হয়, জাতিসংঘ পরিবার বলা হয় কোন সংস্থাকে? জাতিসংঘের ইকোসক, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটাকে বলা হয় ইউএন ফ্যামিলি। বুঝছেন? আর বিমস্টেককে বলা হয় বে অফ বেঙ্গল ফ্যামিলি। বে অফ বেঙ্গল ফ্যামিলি। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা আসেন, প্রতিষ্ঠা কত সালে? প্রতিষ্ঠা, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠা 1967। বিমস্টেকের প্রতিষ্ঠা কবে বলেন? 1967। আগেরটা কবে পড়ছিলেন? এটা কত? যদি প্রথমে বাংলাদেশ থাকে তাহলে তো 1967 সালে তো বাংলাদেশের নাম বাংলাদেশ ছিল। ও সরি, 97। কি বলি, এটা 97। এটা কত? 97। আগেরটা বলছিলাম 67। 67 বলে আমি তো কই, কিরে বাংলাদেশ তো স্বাধীনই হয় না 67। কথা তাই, আমি তো কিরে ঘটনা কি 67 কা? এটা কি হবে? 97। বেশি দিন আগের না। নুসরত নিছিলেন 97-তে। হ্যাঁ 97। ওটা ভুলে আবার কি হয়ে গেছিল? 67 হয়ে গেছিল।
দেখেন ওই তারিখ মুখস্থ করতে যায় না, তাইলে আবার ঝামেলা হবে বেশি। সাল মুখস্থ করাই তো কঠিন ভাই, আবার তারিখ। এই একটা জায়গা যেখানে আসলে যদিও সাল অত বেশি আসে না, তবে এই সাল যত কম মুখস্থ করে পারেন, বুঝতে পারছেন। আর এগুলা না, এগুলো হচ্ছে কি সাল, আপনি যদি পৃথিবীতে সংগঠনের তো শেষ নেই, সংগঠন শেষ আছে বলেন? এত সংগঠন, এত বেশি সংগঠন, যেগুলো একদম আলোচনায় আসে, একদম আসার মতো, সেগুলো সাল মুখস্থ করে ফেলেন। এগুলো সাল আপনি মুখস্থ করলেও পারবেন না, বুঝতে পারছেন। সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর লেখেন, সদর দপ্তর, সদর দপ্তর ঢাকা। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ। ঢাকা কোথায়? বাংলাদেশ। তাহলে বিমস্টেক সদর দপ্তর বাংলাদেশে। ইসরাত খানের সময় লাগছেন থাইল্যান্ডের ব্যাংককে। কোনটা থাইল্যান্ডের ব্যাংকক? বিমস্টেক সদর থাইল্যান্ডের ব্যাংককে। সদর দপ্তর কোথায়? ঢাকা বাংলাদেশ। বলেন রেডি করলে বলেন। এটা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা তাহলে আসেন, দেখেন সাল মনে রাখার কোন টেকনিক আছে স্যার? না, সাল মনে রাখার কোন টেকনিক আছে বলেন? কোন টেকনিক? ওকে লেখেন ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান কোনটা? না লাগবে না, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে আছে দেখে আমরা পড়াইলাম, অত বেশি ইম্পর্টেন্ট না, আর কোন আলোচনায় কিছু নাই। ইউরোপিয়ান ইউনিয়ন সংক্ষেপে কি বলা আছে ভাইয়া? ইইউ, ইউরোপিয়ান। শুনেন অনেক সংগঠন, আপনি কয়টা বলবেন বলেন? যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়াই ফেলছি অলরেডি, এই লেকচারে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়াই ফেলছি। কোন লেকচারে বলেন তো? জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন সংগঠন পড়াইছি না ওই সময়, মানে এখানে না, এখানে না, অন্য ব্যাচে আর কি, অন্য ব্যাচ। আপনাদের তো হবেই, যারা নতুন আছেন সবার তো হবেই, এগুলা কোনো সমস্যা নেই। কিন্তু যারা অন্য ব্যাচ এরা অলরেডি পাইছে, অন্য ব্যাচ যারা আগের পুরাতন ব্যাচ ছিল এরা পাইছে, এবং বিশ্ব অর্থনৈতিক সংগঠন যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো, কিন্তু এইগুলো পড়ে আপনি একটা পাইতেও পারেন কমন, নাও পাইতে পারেন, বুঝতে পারছেন? বুঝেন নাই? তবে সার্ক থেকে একটা আসতে পারে, সার্ক থেকে যদি পান সেটা পাওয়ার সম্ভাবনা কোত্থেকে বেশি? সার্ক থেকে। মাহমুদ হায়াতুল্লাহ বাংলাদেশ সদর দপ্তর আছে। হ্যাঁ, বাংলাদেশে আরো সদর দপ্তর আছে। যাই হোক আসেন, এই আসেন ভাই, ইউরোপিয়ান ইউনিয়ন খেয়াল করেন, এখানে দুইটা ঝামেলা আছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম নাম তো আর ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না, কি ছিল বলেন? প্রথম ছিল ইইসি, তাই না? ইসি থেকে ইইসি, এই ঝামেলাগুলো আছে, এটার মধ্যে একটু কনফিউশন আছে। আমরা কনফিউশন গুলো যত ইগনোর করে যাইতে পারি, বুঝতে পারছেন? প্রথমে একটা চুক্তি হয়, চুক্তির নাম হচ্ছে রোম চুক্তি। রোম চুক্তির মাধ্যমে ইইসি গঠিত হয়, রোম চুক্তির মাধ্যমে ইইসি গঠিত হয়। চুক্তিটা হয় 1 বছর, সংগঠন প্রতিষ্ঠিত হয় তার পরের বছর, এইরকম একটা ঝামেলা আছে, বুঝতে পারছেন? কোন বছর প্রতিষ্ঠিত এটা পড়ব, চুক্তি কবে সেটা লাগবে না। আসেন একদম ভালোভাবে ই করে পড়বেন, লিখবেন রোম চুক্তির মাধ্যমে। কোন চুক্তির মাধ্যমে? রোম চুক্তির মাধ্যমে। রোম চুক্তির মাধ্যমে 1958 সালে, 1958 সালে। এসি বন্ধ করে দিব। ইসি গঠিত হয় কোন চুক্তির মাধ্যমে? আপনারা তাহলে এই পেজটা আসেন। ইয়াসির মোল্লা লিখছেন আজকে তো ইউনাইটেড নেশনের ক্লাস হওয়ার কথা ছিল ভাই। ক্লাস ওইখানে যেখানে লেখা আছে দেখেন তো, লেখা আছে জাতিসংঘের আঞ্চলিক সংগঠন। ওটা জাতিসংঘটা এমনি আসলে ভুলে লেখা হয়েছে, আঞ্চলিক সংগঠন। তাহলে জাতিসংঘের কি আবার আঞ্চলিক সংগঠন আছে বলেন? আঞ্চলিক থেকে একটা অঞ্চলের সংগঠন। আপনারা মনে রাখেন আজকের লেকচারটা এই জন্য আগেই বলে রাখলাম, প্রথমেই বলছি লেকচারটা মানে টিচারেরও ভালো লাগে না, স্টুডেন্টেরও ভালো লাগে না, একটু বোরিং, কোনো আসলে ব্যাখ্যার মতো কিছু নাই, কোনো ইস্যুস নাই। আমরা যদি পারতাম এটা স্কিপ করে যাইতাম, বুঝে নাই?
কিন্তু আমরা বিশেষ এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এই জন্য কষ্ট করে আপনাকে পড়তে হবে। বুঝতে পারছেন? এই জন্য বলতেছি ভাইয়া, কোন জায়গা থেকে কমন আসবে সেটা তো আর আসলে একদম গ্যারান্টি দিয়ে বলা যায়, বলা যায় বলেন? এই ভাই একদম গ্যারান্টি দিয়ে বলা যায়? তাহলে 1 মার্কের জন্য আপনার কষ্ট করতে হবে। কারণ আপনি যদি তাহলে রোম চুক্তির মাধ্যমে 1958 সালে ইসি গঠিত হয়। 1993 সালে, কত সালে? 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। কোন চুক্তি? ম্যাস্ট্রিক্ট বলে অনেকে, ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, খেয়াল করেন ভাই, ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউ গঠিত হয়। কি হয়? ইউ নামকরণ হয়, ইউ নামকরণ হয়। তাহলে বলেন ইউ নামকরণ হয় কোন চুক্তির মাধ্যমে? ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। নাই দেখতে স্যার লেকচারে ভুল দেয়া রাখছে ইসি 1957 সালে। না ভাই, ইসি 1957 সালে ঠিক, ভুল দেয়া না। দেখেন এই যে 1957 সালে কি হয় বলেন তো? ম্যাস্ট্রিক্ট, এই যে রোম চুক্তিটা হয়, পরের বছর আনুষ্ঠানিকভাবে এটা প্রতিষ্ঠিত হয়। বুঝছেন? সেটি কোন ভাবে দেয়া, এই জন্যই বলছি একটু কনফিউশন আছে। খেয়াল করেন আপা, খেয়াল করেন। এই রোম চুক্তিটা 1957 সালে, কত সালে? ওই সালে বলতে পারেন আনুষ্ঠানিক ভাবে হয়, এটা তার পরের বছর আনুষ্ঠানিক ভাবে হয়। আপনাদের সেটা ভুল দেয়া না ভাই, এই জন্যই বলছি এটা নিয়ে অনেক ঝামেলা আছে। 1993 সালে এই ইসির নাম থেকে ইউরোপিয়ান ইউনিয়ন হয়। এর মধ্যে আবার ইসিও আছে, ওইটা ঢুকাইলাম না, তাহলে মাথা আরো হ্যাং লাগবে, ওটা বাদ দিয়ে দেন। ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান নামকরণ। আচ্ছা, এইটুকু যদি বোঝেন ভাইয়া, আজকের লেকচারটা মোটামুটি বিসমিল্লাহ কইয়ে মোটামুটি একটু এটা শেষ করেন। এটা শেষ করতে পারলে আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। ঠিক আছে? এটা আমার না কি শেষ? আর বসেন, যান 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 ধরুন। আচ্ছা আসেন, ইউ আসেন, এর সদর দপ্তর কোথায় বলেন? এর সদর দপ্তর, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ভাইয়া? ব্রাসেলস, বেলজিয়াম। কিন্তু ঝামেলা আছে, দেখেন এইখান থেকে এই জায়গাটা একটু ফোকাস করেন, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমার দেখছেন স্যার দিনাজপুরে আমরা ফ্যান চালা বন্ধ করে দিচ্ছি। ভাই দিনাজপুর থেকে আসছি 2-3 দিন আগে, আবার কালকে যাবো, দিনাজপুরে ক্লাস আছে। তো যাই হোক, দিনাজপুরে প্রচুর শীত। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। তবে এই সদর দপ্তর কোথায় ভাইয়া? তবে ইউরোপীয় ইউনিয়নের ইউ এর কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয়, দেখেন এখানে কিন্তু চরম কনফিউশন। কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর, কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের সদর দপ্তর কোথায় বলেন? কোথায় কনফিউশন বলেন তো? দেখেন পরীক্ষা আসছে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন দেখছেন, ইউ দেখছেন বা ইউরোপিয়ান ইউনিয়ন দেখছেন, আর সদর দপ্তর দেখছেন, আপনি দিয়ে দিচ্ছেন ব্রাসেলসে। কোথায়? কিন্তু আপনি ভাবলেন না এখানে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মনে রাখেন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক, অথবা যদি বলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। কোথায় বলেন তো? ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। বলেন তো ভাই, এই ফ্রাঙ্কফুর্ট শহরটা কেন বিখ্যাত? হসপিটাল, বই মেলার জন্য। বিশ্বের সবচেয়ে বড় বই মেলা কোথায় হয় বলেন তো? এই ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে বিশ্বের সবচেয়ে বড় বই মেলা। তাহলে সেই ফ্রাঙ্কফুর্টে কি অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক। ওকে, আসেন তাহলে কেন্দ্রীয় ব্যাংক গেল। আসেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বা পার্লামেন্টের সদর দপ্তর, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট, পার্লামেন্ট বা পার্লামেন্টের সদর দপ্তর, পার্লামেন্টের কি বলেন তো? পার্লামেন্টের সদর দপ্তর কোথায় বলেন? স্ট্রাসবার্গ। কোন দেশ? ফ্রান্স।
এই তিনটা জিনিস কিন্তু চরম কনফিউশন সৃষ্টি করতে পারে, ভালো করে দেখে রাখেন। আমার না, আপনার যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো কিভাবে, কোনো ক্লাস হলে ভাই আপনারা পাবেন সব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য বললাম, দেখেন আজকের অনেকগুলো সংগঠন আসছে, কিন্তু আমাদের ওই যে মেইন সংগঠন যেগুলা আলোচিত, এই যেমন এই মাসে সম্মেলন আছে G20, ব্রিক্স, বুঝেননি? এরপর সম্মেলনগুলো কিসের? এরপর এই যে কপ সম্মেলন হবে, আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ না? কালকে থেকে কপ সম্মেলন। কপ থেকে একটা মাস্ট আসবে, ব্রিক্স থেকে, G20 থেকে, এগুলো থেকে ধরা, এগুলো থেকে কোশ্চেন আসবে, বুঝছেন? সেগুলো আমরা পড়াবো। এই মাসে সম্মেলনগুলো হইতেছে, এই জন্য নতুন ব্যাচে যারা আছেন, এই মাসে যেহেতু সম্মেলনগুলো হইতেছে, এগুলো আমরা একটু পরে পড়াবো। এই মাসে সম্মেলনগুলো হোক, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তো দেখেন, এই তিনটা জিনিস খুবই খুবই কনফিউশন লাগতে পারে। ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর সদর দপ্তর ব্রাসেলস, তবে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়? ফ্রাঙ্কফুর্টে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদর দপ্তর কোথায়? স্ট্রাসবার্গ, ফ্রান্স। সেটাও হবে, এইটুকু ক্লিয়ার। আসেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য, ইউরোপিয়ানের সদস্য কয়টি বলেন? সদস্য 27টি। কয়টি ভাইয়া? 27টি। কয়টি? আচ্ছা দেখেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য আছে 27টা। সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া। সর্বশেষ কোন দেশ? সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া। সর্বশেষ কোন দেশ? ক্রোয়েশিয়া। আচ্ছা খেয়াল করেন তো, এই ইউরোপীয় ইউনিয়নের একটা কমন মুদ্রা আছে, এটা হচ্ছে ইউরো। সেটা কি? ইউরোপীয় ইউনিয়নের কমন মুদ্রার নাম কি? ইউরো। এখন এই যে 27টা দেশ না, 27টা দেশই কিন্তু ইউরো গ্রহণ করে নাই। এর মধ্যে ইউরো গ্রহণ করছে 20টা দেশ। কয়টা দেশ? তাহলে যেই 20টা দেশ ইউরো গ্রহণ করছে, এই 20টা দেশ বলা হচ্ছে ইউরোজোন ভুক্ত দেশ। কি বলা হচ্ছে বলেন তো? ইউরোজোন না, সেনজেন হচ্ছে অবাধ চলাচল মুক্ত, ঠিক আছে? সেটা আবার আলাদা, ঠিক আছে? সেনজেন 27টাই, কিন্তু ইউরোজোন ভুক্ত দেশ কয়টা লিখবেন? এই যে দেশগুলো মুদ্রা হিসাবে ইউরোকে গ্রহণ করছে, মুদ্রা হিসাবে ইউরোকে গ্রহণ করেছে, তাদেরকে একত্রে কি বলে? তাদেরকে একত্রে ইউরোজোন বলে। কি বলে বলেন তো? ইউরোজোন বলে, ঠিক আছে? ইউরোজোন ভুক্ত দেশ 20টি। ইউরোজোন ভুক্ত দেশ কয়টি? 20টি। এখানেও সর্বশেষ কে? ক্রোয়েশিয়া। দেখেন এটুকু বুঝছেন কিনা? মিকদাস হোসেন স্যার, এগুলো কি হাইলাইটে আছে? হ্যাঁ আছে তো। এমডি মাহমুদ স্যার, এখান থেকে শিক্ষক নিবন্ধন প্রশ্ন আসবে না? পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তাদের আসতে পারে, ঠিক আছে? ওকে, আসেন। একটু ক্লিয়ার কিনা ভাইয়া? আচ্ছা, আমরা কমনওয়েলথ একটু পড়াবো, এটা নিয়ে একটু ঝামেলা স্যার। বাংলাদেশ সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথ একটু পড়তে হবে, এটা এই কোশ্চেনটা বারবার আসে। আমি হচ্ছে না, 19টা হইলে হবে না ভাই, 20টা। ইউরোজোনভুক্ত দেশ কয়টা? 20টা। আর মোট সদস্য কয়টা? 27টা। ওকে, আসেন। কমনওয়েলথ, কমনওয়েলথ ইংলিশে এইটু একটু লিখবেন, এইটু একটু ভালো করে শিখে রাখেন। বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ।
আচ্ছা, কমনওয়েলথ কারা? কমনওয়েলথ হচ্ছে অতীতে ব্রিটেন শাসন করছে, যে দেশগুলোর আগে ব্রিটেন শাসন করতো, কিন্তু দেশগুলো বর্তমানে কি হয়েছে, এখন স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশগুলো নিয়ে সংগঠন প্রতিষ্ঠিত, যার নাম হচ্ছে কি কমনওয়েলথ। অতীতে ব্রিটেন শাসন করত। ব্রিটেনের ছেড়ে দেওয়া বউ নাকি, ঠিক আছে, তালাক দেওয়া বউ, এটা হচ্ছে কারা? কমনওয়েলথ। বুঝতে পারছেন? এখন যে সব দেশে যে কমনওয়েলথ, ব্রিটেনরা তো শাসন করছে বহুত লোকের, না বহুত কি বহুত দেশে শাসন করছে। সব যে কমনওয়েলথে ঢুকছে ব্যাপারটা সেরকম না, কিন্তু যুক্তরাষ্ট্রেরও তো একটা সময় ব্রিটেন শাসন করে, যুক্তরাষ্ট্র তো কমনওয়েলথের সদস্য না। আহমেদ সাহেব স্যার, আজকে জাতিসংঘ নিয়ে আলোচনা হবে। জাতিসংঘ বলতে আঞ্চলিক সংগঠনগুলা, জাতিসংঘ নিয়ে পরে আলোচনা হবে। পুরো একটা ক্লাস জাতিসংঘ নিয়ে, পুরো ক্লাস হবে 2টা। আজকে মূলত আপনাদের হেডলাইন দেওয়া ছিল জাতিসংঘের আঞ্চলিক সংস্থা, মূলত কি আঞ্চলিক সংস্থা, জাতিসংঘের আঞ্চলিক সংস্থা। বুঝতে পারছেন? এই জন্য অনেকে মনে করে জাতিসংঘ, না ভাই, জাতিসংঘ ক্লাস হয়নি না এখন পর্যন্ত। তাহলে কমনওয়েলথ অতীতে ব্রিটিশ উপনিবেশভুক্ত ছিল, এই দেশগুলো নিয়ে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? আচ্ছা, কমনওয়েলথ প্রতিষ্ঠা 1949 সাল। প্রতিষ্ঠা কত সাল? 1949। এটা সদর দপ্তর কোথায় হইতে পারে বলেন? অবশ্যই ব্রিটেনে হবে। ব্রিটেন হবে না বলেন? সদর দপ্তর মালবরো হাউস। কি? মালবরো হাউস। এটা অপর নাম হচ্ছে পল মল। অপর নাম কি? পল মল। কোথায় অবস্থিত? লন্ডন। কোথায়? তাহলে কোন দেশ? যুক্তরাজ্য বা ব্রিটেন। লন্ডন না, না না, এই মালবরো হাউস মনে রাখতে হবে, এইটা বেশি আসছে। কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? নাইলে তো আমি লন্ডনই বলতাম। মালবরো হাউস বা পল মল, লন্ডন যুক্ত। স্যার, আমরা নিবন্ধনের জন্য ক্লাস করতেছি নাকি অন্য সবগুলোর জন্য? দেখেন, যারা নিবন্ধনে ভর্তি হয়েছেন, এই নিবন্ধনের জন্য এটা এক্সট্রা ক্লাস, আপনাদের জন্য এক্সট্রা ক্লাস। ক্লাসটা মূলত কাদের জন্য ছিল? এটা বিসিএস এর। আজকে ক্লাসটা এটা কার বলেন তো? বিসিএস এর। যারা নিবন্ধন আপনাদের জন্য এক্সট্রা ক্লাস হয়েছে। মনে রাখেন, আপনাদের আঞ্চলিক সংগঠন নামে কি নাই, এটা নামে আপনাদের কোনো টপিক নাই, এটা আপনাদের এক্সট্রা ক্লাস হয়েছে। কর্তৃপক্ষ আপনাদের দিয়া দিছে এমনি যে আপনারা কিছু শেখেন, একটা দুইটা কমন পড়তে পারে, যেহেতু এখানে সার্ক আছে, এইটা বিবেচনা করে সার্ক, বুঝেন নাই? এটা মূলত আজকে বিসিএস এর ক্লাস। বুঝতে পারছেন? আপনাদের সবাইকে এখানে পার্টিসিপেট করানো হচ্ছে এজন্য যে সার্ক আছে, আর কয়েকটা সংস্থা, আপনারা যাতে একটু শেখেন, যেহেতু আপনারা ওখানে এই ক্লাসটা পাবেন না। বুঝছেন? এই জন্য একটু ডিফিকাল্ট, এই জন্য কি একটু ডিফিকাল্ট ভাইয়া। বুঝতে পারছেন? মিত্তম জান্নাত বার যারাই বলেন, এমনি মহিউদ্দিন হোসেন, ব্রিটিশরা কোন কোন দেশ শাসন করেন নাই সেটা একটু বলবেন স্যার? অনেক দেশেরই তো শাসন করেন নাই, অনেক দেশ শাসন করেন। ঠিক আছে, আসলে সদর তো মালবরো হাউস, পল মল, লন্ডন। বর্তমান সদস্য 56টি। কয়টি দেশ বলেন? 56। বর্তমান সদস্য কয়টি? 56। আচ্ছা দেখেন ভাইয়া, এইখানে এগুলো পড়ানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? এটা অনেকবার আসছে, 10 থেকে 20 গ্রেড নিবন্ধন, প্রাইমারি যাই বলেন, এখানে প্রায় আসছে। এটা বাংলাদেশ কোন সংস্থার সদস্যপদ সর্বপ্রথম লাভ করে বলেন? কোন আন্তর্জাতিক সংস্থার? ঠিক আছে, আচ্ছা বলছি তো, এটা আসলে বিসিএস এর ক্লাস ছিল, আসলে কাজের ক্লাস। বিসিএস এর ব্যাচ একটা এখানে আছে, আপনাদের বোনাস দেওয়া হয়েছে, বোনাস ভাই, এখান থেকে একটা দুইটা আসতে পারে এই জন্য। ঠিক আছে, আসেন, এই যে এইটা একটু রেখে রাখেন, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক পরীক্ষা আছে। বাংলাদেশ একটা তারিখ মনে রাখতে হবে, যেমন এটা আপনার তারিখ মনে রাখতেই হবে। বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করছে? বাংলাদেশ সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থার
সংস্থার বাংলাদেশ সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে, কোন আন্তর্জাতিক সংস্থার? সেটা হচ্ছে কমনওয়েলথ। কয় তারিখ? এইটা তারিখ সহ আপনাকে মনে রাখতে হবে, 18 এপ্রিল 1972। 1900 কত? 18 এপ্রিল 1972। বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে বলেন তো? আচ্ছা, এখন দেখেন ভাইয়া, এই কমনওয়েলথে যখন বাংলাদেশ যোগ দিবে, এর জন্য তার বা কমনওয়েলথে বাংলাদেশ যোগ 1974 সালে না ভাই, 1972 সালে। ঠিক আছে, এই জন্য বলছি যে যেহেতু ক্লাসটা আপনাদের একটু কঠিন মনে হইতে পারে, এটা একটু ডিফিকাল্ট লেকচার বিসিএস এর জন্য। যদিও এখানে প্রায় স্টুডেন্ট আছে মনে হয় 1300 স্টুডেন্ট ক্লাস করে। এখন ক্লাস করতেছে কত স্টুডেন্ট? 1300। বুঝছেন, অনলাইনে যুক্ত আছে 1300 বিভিন্ন ব্যাচ। যাই হোক, এখন ব্যাপার যেটা হইলো, এই যে কমনওয়েলথে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় 32তম সদস্য হিসাবে। কততম? কারণ কমনওয়েলথে শোনে না, ভালো করে বুঝে নেন, অনেক বইতে লেখা আছে বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য, অনেক বইতে লেখা আছে বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। কোন বইতে ক্লিয়ার করে না ওরকম ভাবে। মনে রাখেন, বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে না? বাংলাদেশ যখন কমনওয়েলথের সদস্যপদ লাভ করবে এরকম একটা অবস্থায় পাকিস্তান এর আগেই সদস্য কমনওয়েলথের। পাকিস্তান রাগে ক্ষোভে যে বাংলাদেশের যদি সদস্য দাও তাহলে আমি থাকবো না। বাংলাদেশ যখন সদস্য হয়েছে, রাগে ক্ষোভে পাকিস্তান কমনওয়েলথ থেকে পদত্যাগ করছে। এর আগে, অনেক আগে 1961 সালে দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ থেকে বের হয়ে গেছিল। দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ থেকে বের হয়ে গেছিল। দেখ, বাংলাদেশ যখন ঢুকছে 2টা সদস্য বের হয়ে গেছে, বুঝতে পারছেন? এর আগে 2টা সদস্য কি হয়েছে? বের হয়ে গেছে। কয়দিন পর ঘুরে ফিরে দক্ষিণ আফ্রিকা আবার আইসে কমনওয়েলথে, পাকিস্তান আবার যোগদান করছে। তাহলে বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করছে 32তম সদস্য হিসাবে। কততম সদস্য হিসাবে? কিন্তু পরবর্তীতে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথে আবার ফিরে আসার কারণে বাংলাদেশ বর্তমানে কমনওয়েলথের 34তম সদস্য। না, অগস্টের সিরিয়াল, সেই সিরিয়াল অগ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ভাইয়া এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি ইম্পর্টেন্ট? কি ইম্পর্টেন্ট বলেন তো? ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ কমনওয়েলথে কততম সদস্য হিসেবে যোগ দেয়? 32তম। আর বাংলাদেশ কমনওয়েলথে কততম সদস্য? 34তম। তাইলে নোট লিখতে হবে, নোট, এইটা খুব ইম্পর্টেন্ট। লেখার আমি লিখে দিতেছি, বাংলাদেশ কমনওয়েলথে 32তম সদস্য হিসেবে যোগ দেয়। কততম সদস্য? 32তম সদস্য হিসেবে যোগ দেয়। 32তম সদস্য হিসেবে যোগ দেয়। তবে বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 34তম। বুঝলেন বর্তমান কততম? মানে পাকিস্তান আর আফ্রিকা যোগদানের পর হইতেই তো বাংলাদেশ কততম সদস্য? 34তম। তবে বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। কিন্তু যোগ দেয় কততম সদস্য হিসেবে বলেন? 32তম। দীপক হালদার, স্যার আপনার বাড়ি কি বরিশাল? হয়, আইতে বাড়ি যাইতে খান, মগো বাড়ি বরিশাল। আপনারা এক্সট্রা ক্লাস পাচ্ছেন, এক্সট্রা ক্লাসের কারণে আমার বিসিএস এর বাইরে কই আল্লাহ ভালো জানে। যাই হোক, তাহলে তো বাংলাদেশ কমনওয়েলথের 34তম, এটুকু লিখছেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে দেন, বসেন 1 মিনিট বসেন। এই জিনিস হয়েছে ভাইয়া, কি সেকেন্ড বন্ধু? আরে বৈশা যান, এই বসেন শোনেন, এই মেয়ে শোনেন, এই কোশ্চেনটা অনেক ভাইবে জিজ্ঞেস করা হয়েছে। হাই কমিশনার আর অ্যাম্বাসেডারের মধ্যে পার্থক্য কি? হাই কমিশনার ভার্সেস কি অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত। অ্যাম্বাসেডর, বুঝতে পারছেন? অ্যাম্বাসেডর বা কি বলি আমরা? রাষ্ট্রদূত। এই দুইটার মধ্যে পার্থক্য কি? রাষ্ট্রদূত থাকে অন্য দেশে আর অ্যাম্বাসেডর থাকে বাংলাদেশে। হ্যাঁ, এটা হইলো এ ভাই মেলে। বলেন হাই কমিশন আর অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কি? ধরেন বাংলাদেশ থেকে
বাংলাদেশে কমনওয়েলথের সদস্য, ভারত কমনওয়েলথের সদস্য। বাংলাদেশ থেকে যে সর্বোচ্চ কূটনীতিবিদ ভারতে যাবে, এটা যদি কমনওয়েলথভুক্ত দেশ হয়, ওই দেশটা যদি কমনওয়েলথভুক্ত দেশ হয়, তাহলে বাংলাদেশ থেকে যে সর্বোচ্চ কূটনীতিবিদ ভারতে যাবে তাকে বলতে হবে হাই কমিশনার। কমনওয়েলথভুক্ত দেশগুলোর কি বলা হয়? হাই কমিশনার। আর যদি ধরেন যুক্তরাষ্ট্রে গেল, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেল, যুক্তরাষ্ট্র কমনওয়েলথের সদস্য না, যুক্তরাষ্ট্রে যদি যায় তাহলে তাকে বলতে হবে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর। তাহলে রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর বা হাই কমিশনার দুইটাই হচ্ছে কি সর্বোচ্চ কূটনীতিবিদ, একটা দেশের সর্বোচ্চ কূটনীতিবিদ। যদি এই কূটনীতিবিদ কোনো কমনওয়েলথভুক্ত দেশে যায় তাহলে সে কি হবে? হাই কমিশনার। দুইটা দেশে যদি কমনওয়েলথভুক্ত হয়, যেমন বাংলাদেশে কমনওয়েলথভুক্ত, আবার ধরেন উগান্ডায় গেল বা ধরেন পাকিস্তানে গেল, বাংলাদেশের কোন রাষ্ট্রদূত যদি পাকিস্তানে যায় তাহলে সেই হয়ে যাবে কি হাই কমিশনার। কারণ কমনওয়েলথভুক্ত দেশগুলারে হাই কমিশনার বলে, আর কমনওয়েলথ বহির্ভূত দেশগুলোর যে সর্বোচ্চ প্রতিনিধি বা কূটনীতিবিদ তাকে কি বলে? অ্যাম্বাসেডর। বুঝতে পারছেন? কিন্তু ভাইবে জিজ্ঞেস করা। ক্লিয়ার? ইসরাত খানম সুমালি স্যার, আপনার বাড়ি বরিশাল কোন জেলায়? পটুয়াখালী, একদম সাগর পারে। রূপন্তী সোহানা লিখছেন, তাহলে পরীক্ষা কততম দেশ? যদি পরীক্ষায় এভাবে থাকে, বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 34তম। কততম? যদি এভাবে স্পেসিফিক করে দেয় বাংলাদেশ কমনওয়েলথে কততম সদস্য হিসেবে যোগ দিস, তাহলে আপনি বলবেন 32। বুঝছেন? এছাড়া 34তম। ক্লিয়ার? তাইলে আচ্ছা, এমনি তাইফ লিখছেন 32তম সদস্য যোগ দেয়। হ্যাঁ। আর তাসনিয়া, তাসিন, ইয়াসিন মোল্লা কমনওয়েলথ 18 এপ্রিল। ইব্রাহিম হোসাইন, ইসরাত খান সুমন, স্যার আমার বাড়ি পটুয়াখালী। তাই মোর বাড়ি পটুয়াখালী। যাই হোক, তাহলে হাই কমিশন অ্যাম্বাসেডর বুঝছেন না? বুঝছেন? আপনারা যাবেন? যান। আর একটা দুইটা সংগঠন আমরা একটু পরে। নামটা পড়াইতে হবে। নাম নাম নাম। সামির ইসলাম সবুজ দেখছেন, ক্লাসটি মিস করলাম, রুটিনে ক্লাস ছিল না তাই লাইনে আসি না। যাই হোক, এটা হচ্ছে ফ্রি ক্লাস, আপনাদের জন্য একটা এক্সট্রা ক্লাস, আসলে আপনাদের সিলেবাসের বাইরে। যাই হোক, আসেন ভাইয়া। নাম, নাম এটার ফুল মিনিং কি ভাইয়া? নন অ্যালাইন্ড। নন অ্যালাইন্ড কি বলেন তো? নন অ্যালাইন্ড মুভমেন্ট। এর বাংলা করলে কি হয়? জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন। আচ্ছা ভাইয়া, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাওয়ার পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাওয়ার পর আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কায়েম হইতেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কি হইতেছে? পুঁজিবাদ, সারা বিশ্বে পুঁজিবাদ। আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব হচ্ছে কি? সমাজতন্ত্র। তাহলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে পুঁজিবাদের বা ক্যাপিটালিজমের, আর রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব দিচ্ছে কিসের? সমাজতন্ত্র। এখন দেশগুলো, ছোট ছোট দেশগুলা, কেউ যায় রাশিয়ার পক্ষে বা সোভিয়েত ইউনিয়নের পক্ষে, আর কেউ যায় যুক্তরাষ্ট্রের পক্ষে। বিশ্ব দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা ব্লক। একটা সোভিয়েত ব্লক আর একটা কি বলেন তো? একটা যুক্তরাষ্ট্র ব্লক। ঠিক আছে? বা পশ্চিমা ব্লক আর একটা সোভিয়েত ব্লক। তাইলে এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, তখন ছোট ছোট অনেক দেশ মিললে আবার বললো আমরা কোনো দেশেই যাব না, কোন দেশের পক্ষে আমরা নিরপেক্ষ থাকবো, জোট নিরপেক্ষ। তারা আবার একটা জোট নিরপেক্ষ সংগঠন বানাইলো, সেটার নাম দিল কি? ন্যাম বা নন অ্যালায়েন্স মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এটা সদর দপ্তর কি নেই, সদর দপ্তর নেই। আচ্ছা আসেন, 1955 সালে, এই 3-4টা ইনফরমেশন দিয়ে শেষ করে দেবো। 1955 সালে বান্দুং, 1955 সালে বান্দুং, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। বান্দুং কোন দেশের শহর বলেন তো? ইন্দোনেশিয়া। 1955 সালে বান্দুং, ইন্দোনেশিয়ায়। কোথায়? 1955 সালে বান্দুং সম্মেলনের মাধ্যমে, বান্দুং সম্মেলনের মাধ্যমে ন্যাম গঠনের উদ্যোগ নেওয়া হয়।
ন্যাম গঠনের উদ্যোগ নেওয়া হয়। বলেন ন্যাম গঠনের উদ্যোগ নেওয়া হয় কোন সম্মেলনের মাধ্যমে? বান্দুং সম্মেলনের মাধ্যমে। বান্দুং কোন দেশের শহর? ইন্দোনেশিয়ার শহর। কত সালে এই সম্মেলন হয়? আচ্ছা, তাহলে 1955 সালে বান্দুং সম্মেলনের মাধ্যমে ন্যাম গঠনের উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগ নেওয়া হয়, বলছিলাম গঠিত হয়েছে, বলেন। আচ্ছা, পরের পেজটা আমরা দেখি। দেখেন 1961 সালে, কত সালে ভাইয়া? 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে, বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে, কোন সম্মেলনের মাধ্যমে? বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে। তাহলে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে লিখুন ব্র্যাকেট লাগবে। বেলগ্রেড হচ্ছে কি? যুগোস্লাভিয়ার রাজধানী, সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী ছিল। উনিশশো 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে যুগোস্লাভিয়ার, বেলগ্রেড যুগোস্লাভিয়ার রাজধানী, তাই তো? 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে ন্যাম আনুষ্ঠানিকভাবে গঠিত হয়, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। লিখবেন এই সম্মেলনটাই ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন। এই সম্মেলনটাই কি বলেন তো? ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন, প্রথম শীর্ষ সম্মেলন। যুগোস্লাভিয়া ভাঙিয়া নতুন নতুন দেশ হয়েছে অনেকগুলো, এখন আর নাই। সাবেক যুগোস্লাভিয়া ছিল, এটা ভাঙিয়া স্লোভেনিয়া, স্লাভিকিয়া, তারপর কসোভো, আর কয়েকগুলো আলবেনিয়া, অনেকগুলো দেশ হয়েছে। তাহলে এই সম্মেলনটাই ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন। এটুকু ক্লিয়ার? আর শেষ করবো। আচ্ছা দেখেন, বাংলাদেশ কবে যুক্ত হয় এটি একটু বললেই আপনাদের ক্লাসটা শেষ করে দিবে। লিখবেন ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন, ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন, ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন, ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন। এটা একটু মাথায় রাখেন, এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। বাংলাদেশ কবে ন্যামে যোগদান করে? ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1973 সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। আলজেরিয়ার রাজধানী নাম কি ভাইয়া? আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। দেখেন ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1973 সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। কততম শীর্ষ সম্মেলন? এই আলজিয়ার সম্মেলনে, এই আলজিয়ার সম্মেলন বা চতুর্থ শীর্ষ সম্মেলনে, এই আলজিয়ার সম্মেলনে বাংলাদেশ ন্যামের সদস্য পদ লাভ করে। তাহলে বাংলাদেশ কোন সম্মেলনে ন্যামের সদস্য পদ লাভ করবে? আলজিয়ার সম্মেলন। কোন সম্মেলন? লিখছেন? লাস্ট একটা ইনফরমেশন লেখেন, ন্যামের সর্বশেষ সম্মেলন এই বছরই হয়েছে। ন্যামের সর্বশেষ শীর্ষ সম্মেলন, সর্বশেষ শীর্ষ সম্মেলন কততম? 19তম। কততম ভাইয়া? শীর্ষ সম্মেলন বা 19তম ছিল এটা। ন্যামের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2012
2024 সালে, কত সালে বলেন? উগান্ডার রাজধানীর নাম কি বলেন তো? কাম্পালা। উগান্ডার রাজধানী কাম্পালায়। উগান্ডার রাজধানী কি বলেন তো? কাম্পালায়। কাম্পালায় উগান্ডার রাজধানী কাম্পালা। আমরা শেষ করবো, এই তো শেষ করবো। বুঝছেন কি পরিমাণ একটা প্যারাময় একটা ক্লাস ছিল ওনাদের। দেখ ভাই, আন্তর্জাতিক মাঝে মাঝে এরকম ক্লাস আসবে, এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আপনি যদি কষ্ট করতে, মনে রাখেন এই তীব্র কম্পিটিশনে আপনাকে কষ্ট করতে হবে। আপনি অল্প পড়তে পারবেন না, মানে অল্প পড়তে পারেন, আপনি হচ্ছে আপনি কি বলে স্ট্র্যাটেজিক ওয়েতে, কৌশলের মাধ্যমে আপনি কম পড়বেন, কিন্তু এমন না যে আপনি সব বাদ দিবেন, কঠিন পড়া বাদ দিবেন। দেখেন আজকে ক্লাসটা কিন্তু আসলে এভাবেই বলা হয়েছে, বিসিএস এর ক্লাস মূলত এভাবেই বলা হয়েছে, যেহেতু সার্ক আছে, এখানে আরো কয়েকটা সংগঠন আছে, যাতে 10 থেকে 20 গ্রেড বা নিবন্ধন বা প্রাইমারি যারাই বলেন তারা হয়তো একটু উপকৃত হবে, এই জন্য এই ক্লাসটা দেয়। কিন্তু আসলে আপনাদের কোর্স প্ল্যানে কিন্তু এগুলো নাই। সংগঠন আছে কিন্তু এই সংগঠন নাই, কারণ আমরা এগুলো অ্যাডভান্স লেভেলে বিসিএস এ পড়ে। বুঝতে পারছেন? তাহলে উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বাংলাদেশ কবে নেমে যোগ দিছে, কবে কমনওয়েলথে যোগ দিছে, এগুলো একটু মাথায় রেখেন। ঠিক আছে, তাহলে আজকে থাকুক এই পর্যন্ত, যেহেতু আপনারা বলতেছেন সবাই, এই পর্যন্তই থাকুক। কাম্পালায়, তাহলে কাম্পালা রাজধানীর নাম হচ্ছে কাম্পালা, তাহলে অনুষ্ঠিত হয় কাম্পালায়। ঠিক আছে না? ঠিক আছে, ভালো থাকেন। ইনশাআল্লাহ পরে আপনাদের নিজেদের ক্লাস নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।